বীরগঞ্জ মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা রইল। দ্বিতীয় বর্ষের ক্লাস অনেক আগে শুরু হওয়ার কথা থাকলেও এই বৈশ্বিক মহামারীর কারণে আমরা নির্দিষ্ট সময়ে ক্লাস শুরু করতে পারিনি। যাই হোক, সরকারের উদ্যোগে আমরা অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি। ইনশাআল্লাহ তোমরা আমাদের সহযোগিতা করবে। এখন থেকে প্রতিনিয়ত আমরা ক্লাস চালিয়ে যাব। যাই হোক, আজকে আমি দ্বিতীয় বর্ষের প্রথম ক্লাস শুরু করলাম। আজকের বিষয় উপমহাদেশে ব্রিটিশ শাসন, লেকচার 1। উপমহাদেশে ব্রিটিশ শাসন কিভাবে শুরু হলো, ব্রিটিশরা কিভাবে ভারতবর্ষে তথা উপমহাদেশে শাসন করা শুরু করলো, আমরা এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। 1498 সালে 27 মে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ইউরোপ থেকে ভারতবর্ষে আসার সমুদ্র পথ আবিষ্কার করে। এর মাধ্যমে ইউরোপের সাথে ভারতবর্ষের বাণিজ্যের পথ উন্মুক্ত হয়। তৎকালীন উপমহাদেশের বাজারে বস্ত্র সহ ভারতের উৎপাদিত বিভিন্ন পণ্যের চাহিদা ছিল। এ কারণে ইউরোপীয়রা ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে আগ্রহী হয়। ইউরোপীয়দের মধ্যে ভারতবর্ষে প্রথম আগমন করে পর্তুগিজ জাতি। এই অঞ্চলে তারা প্রায় 100 বছর রাজত্ব করে। 100 বছর একচেটিয়া বাণিজ্যিক কর্তৃত্ব বজায় রাখে। পর্তুগিজদের পর আসে ডাচ, ওলন্দাজ এবং ফরাসিরা ভারতবর্ষে বাণিজ্য করতে আসে। তবে তাদের পরে আসা ইংরেজরাই শেষ পর্যন্ত এখানে প্রাধান্য বিস্তার করে। ভারতে বাণিজ্য করার লক্ষ্যে একদল ব্রিটিশ ব্যবসায়ী 1599 সালে 218 জন সদস্য নিয়ে লন্ডনে দি গভর্নমেন্ট অ্যান্ড কোম্পানি অব মার্চেন্ট অব লন্ডন ট্রেডিং ইনটু দ্য ইস্ট ইন্ডিয়া নামে একটি বণিক সংঘ গঠন করে। 1600 সালে 1 ডিসেম্বর তারিখে ব্রিটিশ রাজের সনদ লাভ করে। সংগঠনটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে পরিচিতি লাভ করে। এই কোম্পানিটি ভারতবর্ষের সাথে বাণিজ্য করার জন্য ব্রিটিশ সরকারের কাছ থেকে 15 বছরের জন্য অনুমতি পায়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে আগমন করে তখন মুঘল সম্রাটের জাহাঙ্গীরের রাজত্ব চলছিল। সম্রাট জাহাঙ্গীর 1612 সালে এক ফরমানের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পশ্চিম ভারতের সুরাটে বাণিজ্য কুঠি স্থাপনের অনুমতি দেন। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বণিকরা 1633 সালে উড়িষ্যা উপকূলে পৌঁছায় এবং বালেশ্বর ও হরিপুর কুঠি স্থাপনের মাধ্যমে বাংলায় ব্যবসা বাণিজ্য করা শুরু করে। একই বছর ফেব্রুয়ারি মাসের 2 তারিখে তারা সম্রাট শাহজাহানের কাছ থেকে বাংলায় বাণিজ্য করার অনুমতি সম্বলিত একটি ফরমান লাভ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার সুবাদার শাহ সুজার কাছ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা পায়। তিনি কোম্পানিকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি প্রদান করেন। এই সুবিধাটি পরবর্তী সময়ে ইংরেজদের বাংলায় রাজনৈতিক আধিপত্য বিস্তারে সাহায্য করে। পরবর্তীকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সুবেদার শায়েস্তা খানের কাছে হুগলি ও বালেশ্বর হিজলি মুঘল দুর্গ আক্রমণ করে। 1687 সালে তারা চট্টগ্রাম আক্রমণ করে, কিন্তু প্রায় প্রতিটি যুদ্ধে ইংরেজ কোম্পানি মুঘল সেনাবাহিনীর কাছে পরাজিত হয়, ক্ষমা প্রার্থনা করে এবং যুদ্ধের ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। কয়েক বছরের সংঘাতের পর 1690 সালে মুঘল সম্রাট ইংরেজ কোম্পানির মধ্যে একটি সন্ধি চুক্তি হয়। এই চুক্তির মধ্য দিয়ে কোম্পানি সমগ্র ভারতবর্ষে বিনা শুল্কে 3000 টাকা ভারতবর্ষে বার্ষিক 3000 টাকার বিনিময়ে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার লাভ করে। বাংলার সুবেদার শাহজাদা আজিমুদ্দিনের শাসনামলে কোম্পানি সুতানুটি, কলকাতা ও গোবিন্দপুর নামে প্রায় 3টি গ্রাম কিনে নেয়। পরে ওই গ্রামগুলিকে কেন্দ্র করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা জব চার্নক এর প্রচেষ্টায় কলকাতা মহানগরে এর ভিত রচিত হয়। কলকাতা শহর থেকে অতি দ্রুত এর সমৃদ্ধি লাভ করে। পরবর্তীতে এটি ব্রিটিশ ভারতের রাজধানীতে পরিণত হয়। বাণিজ্যিক নিরাপত্তার চুক্তি দেখিয়ে কোম্পানি 1696 সালে কলকাতার ফোর্ট উইলিয়াম দুর্গ
স্থাপন করে। এখানে একটি কথা না বললে নয়, এই যে সাল, সেকেন্ড লেয়ারে বা দ্বিতীয় পত্রের প্রতিটা পেজ আমাদের সালে ভরা। এই সালগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। যেমন কত সালে তারা বাণিজ্য করতে এসেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে বাণিজ্য করতে আসলো কত সালে সেটি, এবং এই যে বাণিজ্য 1696 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করে সেটি, এগুলি আমাদের মনে রাখতে হবে। এ নিয়ে বাংলার শাসকদের মধ্যে দুর্গ স্থাপনের কে কেন্দ্র করে বাংলার শাসকদের সঙ্গে ইংরেজদের উত্তেজনা সৃষ্টি হয়। এদিকে মুঘল সম্রাট ফখরুদ্দীন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির চিকিৎসক সার্জন উইলিয়াম হ্যামিল্টন সম্রাটকে চিকিৎসা করে সুস্থ করে তোলেন। তার পুরস্কার স্বরূপ 1717 সালের সম্রাট ফখরুদ্দীন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিভিন্ন সুবিধা দিয়ে একটি ফরমান জারি করেন। এই ফরমান জারির মাধ্যমে মুঘল সম্রাট ফখরুদ্দীন ভারতবর্ষে ব্রিটিশ প্রভুত্ব স্থাপনের পথ সুগম করে দেন। এর ভয়াবহ পরিণাম সম্পর্কে বাংলা তৎকালীন সুবাদার ছিলেন মুর্শিদ কুলি খান দিল্লির সম্রাটকে এটা বোঝাতে ব্যর্থ হন। দিল্লির মুঘল শাসকদের পরাক্রম ততদিন অনেকটাই হ্রাস পেয়েছিল। পলাশীর যুদ্ধ ও বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব। এরপরে কি হলো? পলাশীর যুদ্ধ ও বাংলার পলাশীর যুদ্ধ ও বাংলার ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব। তখন বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত বাংলা অঞ্চলের কার্যত স্বাধীন নবাব ছিলেন আলীবর্দী খান। তার বৃদ্ধাবস্থায় বাংলার সিংহাসনে উত্তরাধিকার নিয়ে শুরু হয় প্রাসাদ ষড়যন্ত্র। এর কারণ হলো আলীবর্দী খানের তখন বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে গঠিত বাংলা অঞ্চলের কার্যত স্বাধীন নবাব ছিলেন আলীবর্দী খান। তার বৃদ্ধাবস্থায় বাংলার সিংহাসনে উত্তরাধিকার নিয়ে শুরু হয় প্রাসাদ ষড়যন্ত্র। এর কারণ হলো আলীবর্দী খানের কোনো পুত্র সন্তান ছিল না। সিংহাসনে উত্তরাধিকারী হিসেবে তিনি তার কনিষ্ঠ কন্যার পুত্র সিরাজদৌলাকে মনোনীত করেন। ফলে সিংহাসনে অন্যান্য সম্ভাব্য দাবিদারদের মধ্যে ক্ষোভ দানা বেঁধে উঠে। 1756 সালে 10 এপ্রিল সিরাজদৌলা বাংলার নবাব হন। তরুণ সিরাজ সিংহাসনে আরোহণের পরপরই তার কিছু ক্ষমতালোভী আত্মীয়, রাজদরবারের কয়েকজন সভাসদ ইংরেজ বণিকদের সাথে মিলে ষড়যন্ত্রে লিপ্ত হয়। প্রচলিত প্রথার ব্যত্যয় ঘটিয়ে ইংরেজরা নতুন নবাবকে উপঢৌকন প্রদান থেকে বিরত থাকে। পাশাপাশি তারা বিনা শুল্কে বাণিজ্য চালায় এবং দুর্গ নির্মাণ শুরু করে। এতে নবাব ক্ষুব্ধ হন এবং 1756 সালে 4 জুন ইংরেজদের কাশিমবাজার কুঠি আক্রমণ করে দখল করে নেয়। 20 জুন নবাব কলকাতা দখল করেন এবং মানিক চাঁদের উপর কলকাতার শাসনভার অর্পণ করেন। বিশ্বাসঘাতক মানিক চাঁদের নিষ্ক্রিয়তায় ইংরেজরা 1757 সালের 2 জানুয়ারি কলকাতা পূর্ণ দখল করে। তারা ফোর্ট উইলিয়াম দুর্গের প্রতিরক্ষা ব্যবস্থা আরো উন্নত করে। এদিকে প্রাসাদ ষড়যন্ত্রের অংশ হিসাবে সেনাপতি মীর জাফর, রাজা রাজবল্লভ, রাজা রায়দুর্লভ, ধনকুবের, জগৎ শেঠ, এরকম উর্মিচাঁদ, এরা কোম্পানির কর্মকর্তা ওয়াটসন গোপন বৈঠক করে। এই বৈঠকে মির্জাফরকে তারা নতুন নবাব হিসাবে সিংহাসনে বসানোর সিদ্ধান্ত গ্রহণ করে। নবাব সিরাজদৌল্লা এই কথা জানতে পারে, কিন্তু জানতে পেরে মির্জাফরকে তার পদ থেকে অপসারণ করে। রায়দুর্লভ, উর্মিচাঁদ, রাজবল্লভ, জগৎ শেখ যারা ছিল এবং সিরাজদৌল্লার খালা ঘসিটি বেগম, এদের পরামর্শে
পরবর্তীতে আবার কোরআন শরীফ ছুঁয়ে শপথ করিয়ে সেই মীর জাফরকেই আবার সেই সেনাপতির পথে পুনর্বহাল করে। ষড়যন্ত্রের অংশ হিসেবে 1757 সালে 23 জুন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি লর্ড ক্লাইভ বাংলার রাজধানী মুর্শিদাবাদ আক্রমণ করে। তখন নবাব সিরাজউদ্দৌলা 50,000 সৈন্য নিয়ে সেই সময় ভাগীরথী নদীর তীরে পলাশী প্রান্তরে উপস্থিত হন। যুদ্ধের প্রথম দিকে নবাবের সেনাপতি মোহনলাল, মীর মদন, ফরাসি সেনাপতিদের আক্রমণে ইংরেজ বাহিনী কিন্তু পিছু করতে বাধ্য হয়। কিন্তু বিশ্বাসঘাতক সেই মির্জাফরের কুপরামর্শে নবাব সেদিনের মতো যুদ্ধ বন্ধ করে দেন। নিশ্চিত বিজয় যেখানে নিশ্চিত ছিল সে অবস্থায় তারা যুদ্ধ বন্ধ করলো। আর এই যুদ্ধ বন্ধ করার ফলে মির্জাফরের ইঙ্গিতে বিশ্রামরত নবাবকে তারা আক্রমণ করল। মির্জাফরের অনুগত সেনারা নিষ্ক্রিয় হয়ে সেখানে তখন দাঁড়িয়েছিল। এতে মির্জাফর এবং মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে মোহাম্মদ আলী বেগ সিরাজউদ্দৌলাকে হত্যা করে। সেই দিনটি ছিল 1757 সালে 3 জুলাই। আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। আগামী ক্লাসে পরবর্তী অংশ আমরা শুরু করব।